টাকা নাই ভাই। আমি সবসময় বলছি যে সরকারই এবারে আসুক সেই সরকারের জন্য যতখানি খুশি নিয়ে আসছে না, এই কয়েকদিন এক সপ্তাহ এক মাস যাক ওনারা টের পাবেন যে কত প্রকার কি কি। কারণ আপনি কোত্থেকে এগুলো করবেন, টাকা তো নাই ভাই। রিমিটেন্স ছাড়া এবং গার্মেন্টসের যে অবস্থা, সংগ্রামের শুরু, সংগ্রামের কোনো শেষ হয় না। সংগ্রামের শুরু আছে, শেষ নেই। সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। সরকারের জন্য একটা লিটমাস টেস্ট হচ্ছে এই রমাদান। উনি ওই জন্য বলছেন কি, দেখেন যে সেহেরি, ইফতারি এবং তারাবির সময় যেন কারেন্ট না যায়, কারণ কারেন্টটা আমার পর্যাপ্ত নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। 71টা আমাদের চিন্তাই হয়ে যায় কার্যত। কারণ আমরা সবাই জানি 71-এ আমাদের বাংলাদেশের মানুষ 71-এ মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার অর্থনৈতিক মুক্তির জন্য। গণতন্ত্রও হয় নাই, অর্থনৈতিক মুক্তিও আসে নাই। ইউনূস আলী আখন্দ সাহেব প্রথমে এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশন বন্ধ হচ্ছে রিট করছিলেন, সেই রিট আউটরাইট খারিজ হয়ে গেছে। সো একই জিনিসে আর একটা রিট হয় না, যেহেতু তিনি এই ইলেকশনের পূর্বেই এই ইলেকশন বাতিল চেয়ে এই একই রকম রিট করছেন, সেজন্য রেড জুডিকেটায় বার হয়ে এই রিটটাও চলবে না। আপনাকে এই উত্তরটা দিলাম। দ্বিতীয় কথা হলো, যদি উনি বলে যে না ভোট, এই ভোটই লিখে ধরে নেন আপনার কথা অনুযায়ী কোর্ট রুল দেয়, তাহলে পুরা ভোটটাকেই দিতে হবে। আপনি খালি গণভোট বলবেন হয়নি, আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের দুইটা ভোটই তো হয়েছে ইউনূস সরকারের সাথে। তাহলে আপনি ইউনূস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ, এই জায়গাতে কোনো রকম ভাগ করার কোনো সুযোগ নাই। এবং ভাগ জিয়াউর রহমানের 3 বছরের শাসনকালের বেনিফিট আজও তারেক রহমান পেয়ে যাচ্ছেন। কেন এটা পাইছেন? কারণ আপনাকে হৃদয়ে জায়গা করতে হবে। 180 দিনের প্ল্যানে তারা কি কি অগ্রাধিকার দিচ্ছে। এবং আর একটা জিনিস যেটা হলো গতকালকের যে ব্লান্ডার, তারা যে জুলাই সনদের যে শপথটা নিলেন না, এই ব্লান্ডারের পরে তারা দেশটাকে আবার যেখানে সবাই মিলে দেশ গড়ার কথা ছিল, এই ব্লান্ডারের পরে কতখানি সবাই মিলে এক জায়গায় নিয়ে সামনে এগোতে পারবো আমি জানি না। আমাদের সমাজে অনেক বাচ্চা যারা স্পেশাল চাইল্ড, বাবা মা তাদের দিকে যে সেটা ভালো ইয়া করে, তার খাবার তার টেবিলে 2টা ডিম থাকে, আর যে স্পেশাল চাইল্ড তার টেবিলে অন্যভাবে নিন। এটা বাস্তবতা, সব জায়গায় সব ফ্যামিলিতে হয় তা না। তাদেরকেও কিন্তু সে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। সরকারের প্রথম দিনের মন্ত্রীরা যে বয়ান দিলেন, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী, শাহরিয়ার কবির, আপনি কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে উনি যে লিখেছেন, আপনি যেটা কোড আনকোড করলেন, আমার কাছে কিন্তু এটা খুব ম্যাচিউর মনে হয়। এই কারণে ম্যাচিউর বলতেছি, এই দীর্ঘ 17 বছর পর উনি দেশে আসলেন, ইলেকশন হলো, আজকেই প্রথম, মানে কালকে শপথ নেওয়ার পর আজকে প্রথম উনি স্মৃতিসৌধে গেলেন। এবং যেটা ভাই বললেন, স্মৃতিসৌধ জেনারেলি 71-কেই খালি স্মরণ করে করা হয়। উনি সেখানে আমার কাছে মনে হলো ডক্টর মিলন থেকে শুরু করে, মানে 90-এর গণ অভ্যুত্থান, তারপর থেকে 2001 থেকে লগি বৈঠা থেকে শুরু করে কাউকে উনি বাদ দিলেন না। তার মানে এই কথাটা একটা সিগনিফিকেন্ট আছে। সিগনিফিকেন্ট কি, আজকে দেশ এই জায়গায় এসছে, আমরা যে জুলাই সনদ এবং আজকে যে দ্বিতীয় বিপ্লবের কথা বলছে, সেটা একদিনে আসেনি। এবং উনি ওই জিনিসটাকেই ধারণ করে নিয়েই বলতেছেন বলে আমার মনে হয়েছে যে 71 থেকে যে জার্নি শুরু আজাদির, সেটা এখনো পরিপূর্ণ পায়নি। 24 থেকে আজকের এই নির্বাচনের মাধ্যমে আমাদের পথ চলাটা শুরু। সুতরাং আমি এটাকে সাধুবাদ জানাই, এবং তার এই কথাটাকে খালি সাধুবাদ না, তার একটা ম্যাচুরিটি, একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে এতদিন উনি বেগম খালেদা জিয়ার সন্তান ছিলেন, আর আজ থেকে উনি যাই লিখবেন, মানে গতকাল থেকে যাই লিখবেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সবকিছুকে অ্যাড্রেস করা হয়। তো আমরা সমালোচনা করলেও কিন্তু ওনাকে আর একটা জিনিস বলি, এতদিন উনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন উনি কিন্তু এই বাংলাদেশের 16 কোটি জনগণের নেতা। কারণ প্রধানমন্ত্রী ডিনোটস যে হি ইজ দ্য লিডিং দ্য কান্ট্রি। সো তার প্রতিটা স্টেটমেন্টই হচ্ছে বাংলাদেশের স্টেটমেন্ট। সো সেই কারণে তার প্রতিটা জিনিস আর ওই বিএনপি কেন্দ্রিক খালি দেখার আর কোনো সুযোগ নাই। সো তার এই স্টেটমেন্টটা আমার কাছে আপনি বলছেন যে
৭১ পরিপূর্ণতা পায়নি বা হয়নি, কিভাবে পরিপূর্ণ হবে আপনার গণতন্ত্র আজকে এভাবে ইনস্টিটিউশন তৈরি হওয়া উচিত, যেভাবে জুলাই সনদের যেগুলো আছে মানুষের ভোট ও ভাতের অধিকার, এই যে তিনি আজকে বোধহয় বলছেন যে সাংবাদিকদের বিশেষ করে বলছেন, তার মানেটা কি? আমরা নির্ভয়ে একটা পরিবেশ চাই, মত প্রকাশের একটা স্বাধীনতা চাই, যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কি হবে। আমি ওই প্রসঙ্গে আসবো, আমি আবার একটু যেতে চাই মাহবুব আলম আপনার কাছে, যে সরকার 3টি অগ্রাধিকারের কথা বলেছেন, সরকারের 2জন মন্ত্রী সচিবালয় ব্রিফ করতে গিয়ে বলেছেন। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা বলি, তিনি বলেছেন সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা এবং বিদ্যুৎ জ্বালানি খাতে গ্যাস বিদ্যুৎ যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা, এগুলো হচ্ছে সরকারের অগ্রাধিকার। কারণ এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলছেন যে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখাটা একটি বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি একই বিষয়ে তারা ব্যাখ্যা করেছেন। এটা কি খুব বড় চ্যালেঞ্জ সরকারের জন্য, এই সরকারের জন্য? আমি রমজানের আগের দিন দেশ পরিচালনার দায়িত্ব নেবার পর আমি এটাতে আসছি, তার আগে শাহরিয়ার ভাই যেটা বললেন সেটা হচ্ছে 71-এ পরিপূর্ণ হয় না, এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হলে যে আমাদের 71-এর আকাঙ্ক্ষা বা গণতন্ত্র পরিপূর্ণ লাভ করবে। আমি কিন্তু শাহরিয়ার ভাইয়ের সাথে একমত হতে পারছি না। কারণ 71-এ যে আমরা 71টা আমাদের ছিনতাই হয়ে যায় কার্যত। কারণ আমরা সবাই জানি 71-এ আমাদের বাংলাদেশের মানুষ 71-এ মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার অর্থনৈতিক মুক্তির জন্যে। গণতন্ত্রও হয় নাই, অর্থনৈতিক মুক্তিও আসে নাই, এবং এই 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। কাজেই যাত্রা শুরু থেকেই তো আমি বলতে পারি না যে আমার এইটার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ গণতন্ত্র লাভ করব। কারণ গণতন্ত্র যদি হয় 5 বছর পর পর একটা ভোট, তাহলে হয়তো পেলাম, কিন্তু গণতন্ত্র তো 5 বছর পর পর একটা ভোট না, এটা ভাত কাপড়ের ব্যাপার, এটা গরিব আমরা, এটা হবে। চিন্তাই হয়ে গেছে, কিভাবে চিন্তাই হলো? 71 চিন্তায় হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন এবং আমাদের দেশবাসী জানে 71-এর যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে মৌলিক বিষয় ছিল ভাত কাপড় এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। পশ্চিম পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করত বলে তার বিরুদ্ধে ছিল আন্দোলন। কিন্তু আমরা কি দেখলাম 71-এর পরে সেই সমাজ ব্যবস্থাই রয়ে গেল, বৈষম্যের কোনো অবসান হলো। তো কাজেই 71-এর যে অসমাপ্ত মুক্তিযুদ্ধ, সেইটাকে যদি সমাপ্ত করতে হয়, আমরা যদি মনে করি আজকের যে সমাজ, আজকের যে সরকার রাতারাতি আমরা হবে, সামনে শাহরিয়ার কবির আপনার বিশ্লেষণ শুনতে চাই এর সঙ্গে। আমি ভাইয়ের সাথে একমত। প্রথমে এখন ভাই যেটা বললেন সেখানে একটা জিনিস বলি, এই যে 73 সালে ইলেকশনের কথা বললেন, তো তার আগে একটা জিনিস বলি, এটা হচ্ছে 75 সালের সংবিধান 4th অ্যামেন্ডমেন্ট করে যা করা হয়েছে। 72-এর সংবিধান তো মুস্তাকের সংবিধান না, শেখ মুজিবুর রহমান 4th অ্যামেন্ডমেন্টের পরে, আচ্ছা, বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে হত্যা করা হয়েছে, বাকশালের মাধ্যমে 72-এর সংবিধানকে হত্যা করা হয়েছে। তাহলে আপনি যদি হত্যার প্রশ্নে আসেন যে 72-এর সংবিধান, তাহলে 72-এর সংবিধান হত্যা করা হয়েছে 4th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে, এবং সেটা কি বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে হত্যা করছে। আওয়ামী লীগকে কে হত্যা করলেন? শেখ মুজিবুর রহমান সাহেব নিজে। দ্বিতীয় যে কথাটা বললেন, মহান মুক্তিযুদ্ধ আমার কাছে চিন্তায় 2 রকম ভাবে। একটা চিন্তা হচ্ছে, দেখেন ডিসপ্যারিটি বা যেটা ভাই বলতেছে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটা পাকিস্তান, এইভাবে কোনো জাতি রাষ্ট্র গঠন করার কোনো ইতিহাস আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমার মনে হয় যে ওই প্রথম দিনে একটা যোগ করা হয়েছে আমাদের সাথে। এটা হচ্ছে প্রথম দিনই এই জাতির সাথে যোগ করা হয়েছে। কেন এই কথাটা বললাম আপনারা জানেন কিনা, 1946 সালে কিন্তু স্বাধীন বাংলা আন্দোলন তৈরি করছিলেন কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভাই, ভালো জানেন, এবং ক্যাবিনেট মিশন প্ল্যানেও কিন্তু ছিল আমরা একটা অঞ্চল হব, এই বাংলা ভাষাভাষী আসাম বাংলা সব অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা, এবং সেটাই আমরা চেয়েছিলাম। এবং সেটা শোনার পরে কিন্তু জিন্না সাহেব তার পাকিস্তানের ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। আমরা হবো স্টেটস, হচ্ছে আমেরিকার যেরকম স্টেটস করছে সেরকম আমরা 3টা অঞ্চল মিলে। আজকের আলোচনায় ফিরি, বাবা মা তাদের দিকে যে সেটা ভালো করে, তার খাবার তার টেবিলে 2টা ডিম থাকে, আর যে স্পেশাল চাইল্ড তার টেবিলে অন্যভাবে নিন। এটা বাস্তবতা, সব জায়গায় সব ফ্যামিলি তা না, একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। আমাদেরকেও কিন্তু সে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের কথা
যখন আমরা বলি তখন এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একবার চিন্তা করতে হবে, যে জাতিটার সৃষ্টি হচ্ছে একটা বৈষম্যর মধ্যে দিয়ে, একটা অলিক একটা মিথ, যেটাকে প্লেটো বলছিলেন ইউটোপিয়া, সেই ইউটোপিয়ার মধ্যে দিয়ে সেখানে আমাদের বিচ্ছিন্নতা এটা অবশ্য ভাববে। আমরা বরং 25 বছর ছিলাম এটাই, কিন্তু সেই বিচ্ছিন্নতা আমরা কিভাবে হলাম, আমরা আমাদের শক্তিতে হতে পারলাম, আমরা আবার নিজের পায়ে দাঁড়াতে পারলাম কি পারলাম। আমি একটু এই জায়গাটা। আজকের সরকারের বয়ানের দিকে আবার ফিরতে চাই, সেটি হচ্ছে সরকার যে প্রথম দিন তারা 3টি অগ্রাধিকারকে প্রায়োরিটি দিয়েছে, হ্যাঁ, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমার কথা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে দেখেন, সরকারের জন্য একটা লিটমাস টেস্ট হচ্ছে এই রমাদান। উনি ওই জন্য বলছেন কি দেখেন, যে সেহেরি, ইফতারি এবং তারাবির সময় যেন কারেন্ট না যায়, কারণ কারেন্টটা আমার পর্যাপ্ত নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটা জিনিস রাখতে হবে, টাকা নাই ভাই। আমি সবসময় বলছি, যে সরকারই এবারে আসুক, সেই সরকারের জন্য যতখানি খুশি নিয়ে আসছে না, এই কয়েকদিন, 1 সপ্তাহ 1 মাস যাক, ওনারা টের পাবেন যে কত প্রকার কি কি। কারণ আপনি কোত্থেকে এগুলো করবেন, টাকা তো নাই ভাই, রিমিটেন্স ছাড়া। এবং গার্মেন্টসের যে অবস্থা, আপনি এটা দিয়ে সবাই আমরা খুব করলাম, আমাদের সর্ববৃহৎ বাজার হচ্ছে ইউরোপে, আমেরিকা থেকে তুলা নিয়ে এসে নিলে আমি আমেরিকায় দিব, ইউরোপালারা যদি আবার আমাকে বলে যে অমুক জায়গা থেকে তুলা নিয়ে আসতে হবে, তার মানে সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে টু মিটিগেট এক্সপেন্সটাকে কি কমাতে হবে, এবং সমস্ত জায়গায় তাকে সংস্কার করতে হবে। যেমন আপনি প্রথম দিন থেকেই দেখেন, নিয়োগ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, পৃথিবীর কোনো রাষ্ট্র পুলিশ ছাড়া চলে না। তাহলে এই যে প্রায়োরিটিগুলো তাকে দিতে হবে। ওই যে প্রথমে 100 ডক্টর জাহেদ বলছে, আমি জানি না 100 ডেজের কোনো প্ল্যান আমরা 180 দিনের একটা প্ল্যান আমরা তারা এখনো দিবে। পাইনি, দিবে, আর উনি বলছেন ওনার আছে, আমরা কোনো পেপার পত্রিকায় পাইনি। সো প্রায়োরিটাইজ করে ওনারা বলেছেন যে খুব দ্রুত শীঘ্রই হচ্ছে দিলে ঘোষণা- খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। সো এই 180 দিনের প্ল্যানে তারা কি কি অগ্রাধিকার দিচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হলো, গতকালকের যে ব্লান্ডার, তারা যে জুলাই সনদের যে শপথটা নিলেন না, এই ব্লান্ডারের পরে তারা দেশটাকে আবার, যেখানে সবাই মিলে দেশ গড়ার কথা ছিল, এই ব্লান্ডারের পরে কতখানি সবাই মিলে এক জায়গায় নিয়ে সামনে এগোতে পারবো আমি জানি না। আমি সেজন্য আমি অপটিমিস্টিক হতে চাই, এবং নতুন সরকার প্রথম একটু দৃষ্টি আকর্ষণ করি, জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে একজন আইনজীবী আজকে রিট করেছেন, হ্যাঁ, এবং দেখছি। সেখানে নিশ্চয়ই বলা হয়, ইউনুস আলী আকন্দ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এই রিটটি করেছেন। সেখানে তিনি বলেছেন যে জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি জনস্বার্থে রিটটি করেছেন, এবং এটি সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। আপনাকে একটু বলে দিই, ইউনুস আলী আখন্দ সাহেব প্রথমে এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশন বন্ধ চাই রিট করছিলেন, সেই রিট আউটরাইট খারিজ হয়ে গেছে। সো একই জিনিসে আর একটা রিট হয় না, যেহেতু তিনি এই ইলেকশনের পূর্বেই এই ইলেকশন বাতিল চেয়ে এই একই রকম রিট করছেন, সেজন্য রেড জুডিকেটার বার হয়ে এই রিটটাও চলবে না। এই আপনাকে এই উত্তরটা দিলাম। দ্বিতীয় কথা হলো, যদি উনি বলে যে না ভোট, এই ভোটই লিখে ধরে নেন আপনার কথা অনুযায়ী কোর্ট রুল দেয়, তাহলে পুরা ভোটটাকেই দিতে হবে। আপনি খালি গণভোট বলবেন হয়নি, আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের দুইটা ভোটই তো হয়েছে ইউনুস সরকারের সাথে, তাহলে আপনি ইউনুস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ, এই জায়গাতে কোনো রকম ভাগ করার কোনো সুযোগ নাই। এবং ভাগ করলে, জাতি ভাগ করলে বেনিফিট আমি আপনি না, আমরাই সাফার করবো। এই যে ভাই যেটা বললো, জার্নি শুরু হয়েছে, এই জার্নিটাকে, এবং আমার কাছে সবসময় আমি মনে রাখি যে রাস্তায় নামার সময় না, বহুবার রাস্তায় নামা। মাহবুব, আপনি এই রিটকে কিভাবে দেখেন? আমি মনে করি এইটা হচ্ছে একটা সস্তা জনপ্রিয়তার জন্য, অথবা এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র থাকতে পারে, দূরবর্ষী থাকতে পারে। তবে আমার প্রাথমিকভাবে ধারণা, কারণ এই ভদ্রলোক আগেও রিট করেছে, তো এইরকম রিট করার একটা প্রবণতা আছে যে সংবাদপত্রে, বিশেষ করে দৈনিক পত্রিকায় নামধাম আসে, তো এটা সস্তা জনপ্রিয়তা থেকে। তবে এটা খুব বিপজ্জনক, এই ধরনের ব্যাপারগুলো রাষ্ট্রীয় বিষয় নিয়ে, সাংবিধানিক বিষয় নিয়ে, মানে আমি ভাই যেটা বললাম- রাজনীতিকে কোর্টের বারান্দায় বাবা কেন নিয়ে যাবে? এটা তো রাজনীতি মুক্তিযোদ্ধাদেরকে, তাদের মধ্যে কি ফ্রাস্ট্রেশন, একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের ফ্রাস্ট্রেশন এবং জিনিসপাতির কি অবস্থা, আবর্তরা মানুষও দেখলে, এবং আমি জানি ভাই ভালো জানবে, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে আপনি কি জানেন, যে এই 72 থেকে 75 পর্যন্ত, অবশ্যই 72 থেকে 75 পর্যন্ত সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে। এই যে ভাইদার কথা বললেন যে 5টা সিটে মেজর জলিল সাহেবকে প্রথম অ্যারেস্ট করা হলো ডিসেম্বর মাসে 1971 সালে।
বঙ্গবন্ধু এসে কি তার কোনো প্রতিবাদ করছেন? শেখ মুজিবুর স্টেটমেন্টসের কথা কেন? আপনার একটু আগে আপনাকে বললাম না যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি নির্দেশনা দিয়েছেন, তিনি তা বলেছেন যে তার গাড়ি বহরে থাকা কারণে যেন ট্রাফিক সিগন্যাল না হয়, রাস্তায় পুলিশ যেন দাঁড়িয়ে না থাকে। অর্থাৎ আগে আমরা যে ধরনের প্রধানমন্ত্রীর প্রোটোকলগুলো দেখেছি, তিনি এগুলো অ্যাভয়েড করতে আজকে তা বলছেন। হয়নি। আজকে 4 ঘন্টা আগে রাস্তা বন্ধ ছিল। আজকে তিনি এই নির্দেশনাগুলি দিয়েছেন। এটাই হতে হবে। আপনি একটা জিনিস বোঝেন যে আপনি কি জন্য আলাদা প্রজাতির হয়ে তিনি যাচ্ছেন। বলেছেন তিনি সরকারি গাড়িতে চলবেন না। না, তার গাড়ি নিজেরই বুলেট প্রুফ গাড়ি, তার সরকারি গাড়ি দরকার নাই। তার সরকারি গাড়িতে তার গাড়ি অনেক ভালো। সো এটা কোনো কথা না। এটা এবং সে যদি বলে যে যেটা বলছেন উনি এমপিরা গাড়ি নিবেন পাবে না এবং প্লট পাবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে এখন মেকশিওর করতে হবে এই দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। জুলাই সনদ সাইন 180 দিনের মধ্যে কার্যকর করতে হবে। এটা করলে হি বিকাম এ স্টেটসম্যান। আমি একমত এটার সাথে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। জহিরুদ্দিন স্বপন বলেছেন, আমি মাহবুব আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে। এটা তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন। এই কথা কি কথাই থাকবে নাকি বাস্তব কোনো রূপ দেখবো আমরা? আসলে এইরকম কথা তো আমরা অতীতেও শুনেছি। সাগররত্নী হত্যার বিচার কিন্তু অন্তর্বর্তী সরকারও করেনি, আজ পর্যন্ত চার্জশিটই হয়নি। আপনি তথ্য মন্ত্রণালয়ের এখন মন্ত্রণালয়ের তো কিছু বিষয় থাকেই, কিন্তু এইখানে বড় বিপদ হচ্ছে ভয়মুক্ত পরিবেশে যে মানে সাংবাদিকতা করা। আমি নিজে তো সাংবাদিকতা করি। ভয়মুক্ত পরিবেশ নির্ভর করে সেই সময় মানে সরকার যে থাকে তার উপরে নির্ভর করে। যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু ভয়মুক্ত পরিবেশে কিন্তু মানুষ সাংবাদিকতা করেছে। এমনকি মানে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের যে প্রধান, তাকে নিয়েও যা ইচ্ছে তাই বলেছে। তো এইটা নির্ভর করবে, এটা প্রমাণ করতে হবে বিএনপি সরকারকেই প্রমাণ করতে হবে। তিনি তথ্যমন্ত্রী আছেন, তার সরকারকেই প্রমাণ করতে হবে যে ভয় মুক্ত পরিবেশে সাংবাদিকতা করা যাবে কি যাবে না। আবার সাংবাদিকদের মধ্যে একটা বিষয় আছে, সাংবাদিকদের মধ্যে আগে থেকে কিছু চাটুকার তৈরি হয়ে আছে, যেটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে সংবাদ সম্মেলনগুলো করেছেন, সেইখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে যে সেই শেখ হাসিনার মতো করে তেল দেওয়ার চেষ্টা করেছেন। তিনি স্টেট বলেছেন যে না, আপনার প্রশ্নটা কি বলেন। তো এই ধারাবাহিকতা যদি প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যাহত রাখেন, তাহলে আমার মনে হয় ভয়মুক্ত পরিবেশে একটা ন্যূনতম ভয়মুক্ত, আমি পুরো মানে তৃতীয় বিশ্বের দেশে একেবারে ভয়মুক্ত হওয়া যায় না, এটা যে যাই বলুক, এটা ইউরোপ না। তো কাজে একটা ন্যূনতম ভয়মুক্ত পরিবেশ যদি আমরা পাই, তাহলে সাংবাদিকতার একটা জায়গা আমরা মানে অন্তত করতে পারবো। শারীরিক দেখেন, জহিরুদ্দিন স্বপন ভাইকে আমি চিনি। ঢাকার বাইরে মানে ঢাকার বাইরে পোস্টিং আছে, তারা ঢাকায় থেকে চিকিৎসা করতে পারবে না, তাদের ওইখানে থেকে করতে হবে। তাহলে বুঝতাম তিনি সদিচ্ছার পরিচয় তাও দিয়েছেন। না, সে হেলথ ট্যুরিজমের কথা। আপনি তো পদ্মার পারে একটা আলাদা হেলথ সিটি করতে পারেন। তোর গড়ায় ভাই আপনি আপনার হেলথকে পৌঁছায় দেন। প্রথম কথা হলো যে আমি হেলথের কোনোভাবেই প্রাইভেট কোনো রুগী দেখার কোনো কিছু নাই। টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন, সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে, যেটা বাংলা জামাতে ইসলাম প্রপোজ করছিল প্রতিটা জেলায় মেডিকেল কলেজ করো। আপনার তা করানো যতগুলো মেডিকেল কলেজ আছে, আপনি জানেন আমি অবাক হয়ে গেলাম, রাজশাহী মেডিকেল কলেজে যত অস্ত্রপাতি আছে তার 70% ইনস্ট্রুমেন্ট আনঅপারেটিভ থেকে নষ্ট হয়ে গেছে, জানেন? আনঅপারেটিভ থেকে। কারণ এই যে ডায়ালাসিসের কথা বলা হয়, প্রতিটা মেডিকেল কলেজে ডায়ালাসিস আছে। তাহলে আপনি ডায়ালাসিস কেন ম্যান্ডেটরি করে দিলেন না? যে না, সমস্ত মানে দুর্নীতি দূর করতে হয়। আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রী যদি বলতেন যে আগামীকাল থেকে, অর্থাৎ শেখ হাসিনার স্টাইলে মন্ত্রীদের নতুন বয়ান, নতুন বয়ান, একই বয়ান, একই বয়ান। এপিটুক থেকে কি করবে? আপনাকে রুগীকে তো পাঠাতে হবে, বাইরে কেউ দেখতে পারবে না। যেমন আমাদের দেখেন পার্থক্যটা দেখেন, আজকে আমাদের আইনমন্ত্রী কি বলছে যে যার এই টাকায় চলবে না তার বিচারক পদে থাকার দরকার নেই, চলে যাও। ইটস এ ভেরি নট অনলি এ নাইস স্টেটমেন্ট। তার কাছ থেকে, আসাদ ভাইয়ের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া মানে কি? তোমার যদি পোষায় এই বেতনে তুমি করো, নাহলে চলে যাও। আপনি ডাক্তার বেলায় এই কথা বললেন না কেন? যে তোমাকে যে সরকারি বেতন দেওয়া হচ্ছে সেটাতে নিয়ে বাবা পারলে তুমি পোষালে চাকরি করো, নাহলে চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করো। হয় সরকারি চাকরি করবা, নাহলে প্রাইভেট প্র্যাকটিস করবা, দুইটার একটা মাঝখানে থাকবে না।
মাঝখানে থাকো না, তুমি 2 টাকায় নিও না। এবং আমি একটা জিনিস বলি, আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করে বেশি টাকা পাই, আবার সরকারের তাহলে আমি হাসপাতালে থাকবো? আর প্রতিদিন আমাদের দেশে এটা সম্ভব নাকি ডাক্তারের পিছনে আর একটা ডাক্তার লাগায় রাখা, যে ও আসতেছে কিনা? তখনই তো দলীয়করণ হয়। দলীয়করণটা হচ্ছে কোথায়? এই এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই তো এই যে ভাই যেটা বললো, হাত খসলা খসলি তো আসবে ওইখান থেকেই। কারণ আপনি একটা জিনিস দেখেন, গত 15 বছর ড্যাবের কোনো রকম কোনো ডাক্তার ড্যাব করা লেখা থাকলে তার কোনো প্রমোশন হয়নি। আপনি তো আবার ওই দিকেই চলে যাচ্ছেন। এখন হবে কি, সাথী প্রতি যারা ছিল তাদের কারো প্রমোশন হবে না, তাহলে তো আবার সেই দলীয়করণের মধ্যে